এমন হাজারো প্রশ্ন। প্রণয় একটা প্রশ্নেরও উত্তর দিল না, শুধু নিভু নিভু চোখে তাকিয়ে রইল পান পাতা মুখটার পানে। প্রিয়তা আবার কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই একেবারে হঠাৎ করে আচমকা বিনা মেঘে বজ্রপাতের মতো প্রণয় প্রিয়তাকে শক্ত করে বাহুবন্ধনে জাপটে ধরল। নিজের শক্ত সমর্থ বলিষ্ঠ পুরুষালী বুকে অতি যত্নে চেপে ধরল ছোটখাটো নরম দেহটাকে। প্রিয়তা যেন তার কাছে আস্ত একটা ননির পুতুল। জড়িয়ে ধরা মাত্র প্রিয় নারীর দেহ থেকে আবারও সেই অতি পছন্দনীয় মাদকীয় সুগন্ধ ছুটে আসছে। এমনিতেই অতিরিক্ত নেশা করার ফলে মাথায় সব কিছু গুলিয়ে যাচ্ছে। এর উপর সেই পাগল করা মাতাল করা মাদকীয় ঘ্রাণ প্রণয়ের মস্তিষ্কের সকল সিস্টেম হ্যাং করে দিচ্ছে। সে আর নিজের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। তাই আর ভেবে সময় নষ্ট করলো না, ফটাফট মাথা নিচু করে প্রিয়তার গলায় মুখ গুজে দিল। মুহূর্তেই প্রিয়তার পুরো পৃথিবী থমকে গেল, সারা শরীর ঝনঝন করে কেঁপে উঠল। মনে হলো কেউ তাকে তীব্র বৈদ্যুতিক শক দিল। এমন অনাকাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত সময়ে অনাকাঙ্ক্ষিত স্পর্শের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। প্রায় 6 বছর পর হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই প্রণয় তাকে জড়িয়ে ধরেছে। এটা তার বিশ্বাসই হচ্ছে না, বিস্ময় কাটছে না। তার ছোট্ট দেহটা প্রণয়ের পুরুষালী দেহের স্পর্শে আসতেই তীর তীর করে কেঁপে উঠছে। এই পুরুষের আর কখনোই তাকে বিনা কারণে জড়িয়ে ধরবে এটা সে ভাবতেও পারেনি। প্রণয়ের শরীর থেকে তীব্র অ্যালকোহলের গন্ধের সাথে ওয়েন্টমেন্ট পারফিউমের গন্ধ মিলেমিশে এক অদ্ভুত মাদকীয় ঘ্রাণ ছড়াচ্ছে। প্রণয় প্রিয় তার মাথাটা আরও একটু শক্ত করে নিজের বুকে চেপে ধরল। নাকটা গিয়ে ঠেকল প্রণয়ের উন্মুক্ত বুকে। পুরুষালী গন্ধটা এবার প্রণয়ের শরীর থেকে নাসারন্ধ্রে হুড়মুড়িয়ে প্রবেশ করছে। প্রিয়তার নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে, বুকের ভেতরটা কেমন উথাল পাতাল করছে। প্রিয়তার মনে হচ্ছে তার মস্তিষ্কের নিউরনগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে ধীরে ধীরে। এমন অনুভূতির সঙ্গে সে পরিচিত নয়। এর আগেও প্রণয় ভাইয়া তাকে কত শতবার জড়িয়ে ধরেছে, কিন্তু এসব অনুভূতি অনুভব করার পরিস্থিতি ছিল না তখন। 6 বছর আগেও প্রণয় ভাই যখন তখন তাকে জড়িয়ে ধরত, তখন তেমন কিছু অনুভব হতো না। এখন যেমন অদ্ভুত দম বন্ধ করা অনুভূতি, সারা শরীর কাঁপাচ্ছে, তখন এমন কাঁপাকাঁপি করতো না। প্রিয়তা কিছুতেই নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারছে না, কাঁপাকাঁপি বন্ধ করতে পারছে না। গলা শুকিয়ে আসছে, গলা দিয়ে একটা শব্দ বের করতে পারছে না। এদিকে প্রণয়ের সম্পূর্ণ নেশা চড়ে গেছে। সে 80% নিজের হুঁশেই নেই। তার পুরো মন ও মস্তিষ্ক জুড়ে আছে সামনের নারীটা। সে সবটা জুড়ে থাকলেও প্রকাশ করা বারণ ছিল, কিন্তু এখন এসব নীতিবাক্য তার মাথায় নেই। সে নিজেকে কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারল না বা চেষ্টাই করলো না। এই তুলতুলে দেহটাকে বুকে জড়িয়ে নিলে তার যে আকাশ পরিমাণ মানসিক শান্তি লাগে, যে শান্তির কিছুটা ও যদি অন্য কোথাও পাওয়া যেত, কিন্তু মেলেনি। সে জানে এই শান্তি পৃথিবীর অন্য কোথাও কিচ্ছুতে মিলবে না। এই অপার মানসিক শান্তির আধার কেবলমাত্র এই নারীটি। হুঁশে থাকাকালীন সে প্রতিনিয়ত বাহানা খুঁজত এই নারীটিকে একটু খালি ছুঁয়ে দেওয়ার জন্য। এই নারীর স্পর্শ তার জন্য জীবনদায়ী ঔষধ, যা তাকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে সক্ষম। এই মেয়েটার জন্য সে যে কতটা তৃষ্ণার্ত সেটা হয়তো এই বোকা মেয়েটা জীবনে আন্দাজও করতে পারবে না, বুঝবে না। সে যে প্রতিটা মিনিটে সেকেন্ডে কতটা তার পেছনে ছুটছে এই মেয়েটা জানবে না। তার জন্য এই আবরার শিকদার প্রণয় কতবার নিজের হাত লাল করেছে, কত নারীদের প্রাণ নিয়েছে। আর আজকে তার এই অবস্থার জন্য তার পাপই হয়তো সবচেয়ে বেশি দায়ী। কিন্তু আল্লাহ সাক্ষী, সে একটা পাপও নিজের জন্য করেনি। যা করেছে শুধুমাত্র নিজের রক্ত জবাকে বাঁচানোর জন্য করেছে। কিন্তু আল্লাহর দরবারে পাপ তো পাপী, এর শাস্তিও তাকে পেতেই হবে। আর সেটা সে পাচ্ছে। কথায় আছে না, মানুষ নিজের সব থেকে প্রিয় জিনিসটাই ধরে রাখতে পারে না। ওদের দুজনের ক্ষেত্রেও সেটাই হয়েছে।
এমন হাজারটা শাস্তির বিনিময়েও তার রক্ত জবা ভালো থাকুক, সে সেটাই দেখেই সুখে থাকবে। যে কোনো যন্ত্রণা ভুলে যাওয়ার জন্য মেয়েটার নীলাপ চোখের চাহনি, হাসি মাখা মুখ, এসবই যথেষ্ট। এগুলো দেখলেই প্রণয়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সে স্বীকার করে তার মনে জ্বলতে থাকা দাবানলের আগুন, তার মন জ্বালিয়ে দেওয়ার বিধ্বংসী লেলিহার শিখা মুহূর্তেই শীতল তুষারে পরিণত করার সক্ষমতা রাখে মেয়েটা। সত্যি বলতে, তার সামান্য স্পর্শ প্রণয়ের ক্রোধের সর্বোচ্চ সীমান্ত থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনার সক্ষমতা রাখে। সে মানে এই ছোট্ট কোমল দেহটা জড়িয়ে ধরলে তার ভীষণ আরাম লাগে। জ্বলতে থাকা কলিজায় তুষারপাত হয়। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়, বড় মানসিক শান্তি পাওয়া যায়। কিন্তু এসব থেকে সে গত 2 বছর ধরে বঞ্চিত রয়েছে। একটু ছুঁয়ে দেওয়ার জন্য প্রতিটা সেকেন্ড চাতকের ন্যায় ছটফটিয়ে মরছে, কিন্তু অসহায় সে পারেনি। তার এত কষ্ট যন্ত্রণা দেখেও আল্লাহর এতটুকু মন গলেনি। নিজের অসহায়ত্বের কাছে অপারক সে, হেরে যাওয়া এক সৈনিক। কিন্তু আজ সে তার হুঁশে নেই, তাই মনে যা চাইছে তাই করছে। নিজেকে আটকানোর কোনো প্রয়াস নেই, অনুভূতি লুকানোর কোনো ব্যস্ত চেষ্টাও নেই। সে প্রিয়তার গলার কাছের জামায় হাত দিল। লাফিয়ে উঠল প্রিয়তা। সে প্রণয়ের দিকে তাকে কাঁপা কণ্ঠে বলল, আপনি ড্রাঙ্ক? প্রণয় কোনো জবাব দিল না, প্রিয়তাকে ঘুরিয়ে দিল। প্রিয়তার পিঠ ঠেকলো প্রণয়ের বুকে। সে নিঃশব্দে খোপায় আটকে রাখা বড় ক্লেচারটা খুলে দিল। মুহূর্তেই একরাশ ঘন কালো লতানো চুল বাঁধনহারা ঝর্ণার ন্যায় তরতরিয়ে নেমে এলো। প্রথমে কাঁধ, তারপর পিঠ, তারপর কোমর, আর শেষে হাঁটু ছড়িয়ে গেল। প্রণয় মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে আছে সেই ঘন কালো চুলে। প্রণয়ের সকল প্রিয় জিনিসের মধ্যে শীর্ষে রয়েছে প্রিয়তার এই লম্বা কালো কেশরাশি, যা প্রণয়কে আরও বেশি পাগল করে দেয়। একসময় এই চুলের খেয়াল সে নিজেই রাখত, কিন্তু প্রণয়ের জন্য সুখ খুব একটা স্থায়ী নয়। তাই তো সেই দিনগুলো নিমিষেই হারিয়ে ফেলেছে। বিনিময়ে কি পেয়েছে? মৃত্যুসম বিষাক্ত দিন। সে মাথা নিচু করে প্রিয়তার খোলা চুলে মুখ ডুবিয়ে দিল। শু শু করে অতি প্রিয় গন্ধটা নাক দিয়ে হৃদয়ে প্রবেশ করল। আহ, কি শান্তি! এই শান্তি পৃথিবীর কোথাও নেই। প্রণয় জড়িয়ে আসা গলায় বলল, কে মাখিস চুলে? অ্যালকোহল? নাহলে এত মাদকীয় কেন হবে? তুই জানিস এটাতে আমার কত মাতাল মাতাল লাগে? কেন আমায় পাগল করার ধান্দায় থাকিস সবসময়? বলে মাথার চুলে ছোট্ট একটা ভালোবাসার পরশ এঁকে দিল। আবারও নিজের ঠোঁট জোড়া নামিয়ে নিল প্রিয়তার গলার কাছে। এক নরম আদরে স্পর্শ ফুটে উঠল প্রিয়তার অস্তিত্বে। আবারও কানের কাছে মুখ নিয়ে গভীর হাইস্কুটনে অধিকার আর চরম ভালোবাসার মিশ্রণে ফিসফিস করে বলে উঠল, তুই আমার, শুধু আমার। প্রিয়তা চকিতে তাকালো প্রণয়ের চোখের দিকে। তার চোখে চরম অবিশ্বাস। সে দ্বিধান্বিত কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, এসব কি বলেন প্রণয় ভাই? কেন বলেন এগুলো? এটা কি অতিরিক্ত নেশার কারণে ভুলভাল প্রলাপ নাকি? এটা ভাবতেই সে আবার চমকে উঠে প্রণয়ের চোখের দিকে তাকালো। নীলাভ চোখ ভরে উঠল নতুন এক ভাবনায়। এটা কি করে হয়? প্রণয় ভাই এত প্রহেলিকা আপুকে ভালোবেসে বিয়ে করেছে। প্রিয়তা ভাবল হয়তো নেশার কারণে ভুলভাল বকছে। প্রণয়ের এমন লাগাম ছাড়া এখানে সেখানে ছুঁয়ে দেওয়াতে প্রিয়তার জান বেরিয়ে যাওয়ার উপক্রম। তবে সে বুঝল এখনই প্রণয় ভাইকে আটকাতে হবে, কারণ উনি ওনার হুঁশে নেই। প্রণয়ের চোখ আটকে আছে প্রিয়তার লাল টকটকে পদ্মের মতো অধরে। প্রণয় নেশাভরা চোখে চেয়ে আছে। এই দৃষ্টি সহ্য হচ্ছে না প্রিয়তার। সে প্রণয়ের বুকে বল প্রয়োগ করে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু প্রণয় আরো শক্ত করে কোমর পেঁচিয়ে ধরে মাদকীয় গলায় ধমক দিয়ে বলল, আরেকবার ছটফট করলে পাশের পুকুরে ফেলে আসবো। তার নিঃশ্বাস আটকে আসছে। প্রণয় তার বৃদ্ধা আঙ্গুল দিয়ে প্রিয়তার নরম ঠোঁটে স্লাইড করছে। প্রিয়তার মস্তিষ্ক বলছে এই পুরুষ নিষিদ্ধ, এর এত কাছে আসলে মৃত্যু হবে তোর। এখন সে হুঁশে নেই। হুঁশে আসলেই বউ ছাড়া কিছু বুঝবে না। এছাড়াও এসব পাপ, অন্যায়। সে কারো স্বামীর মাতাল অবস্থার সুযোগ নিতে চায় না।
প্রণয় নিজের কালচে লাল ঠোঁট জোড়া প্রিয়তার নরম ঠোঁটের কাছে আনতেই হঠাৎ করে নিজের ভার ছেড়ে দিল প্রিয়তার উপর। এত ভারী শরীরের চাপ উপরে পড়তেই প্রিয়তার পথ যুগল টলে গেল। সে বুঝল প্রণয় সেন্সলেস হয়ে গেছে, তার পুরো দেহের ভর ছেড়ে দিয়েছে প্রিয়তার উপর। প্রিয়তা চ্যাপ্টা হয়ে যাওয়ার উপক্রম। সে কিছুতেই প্রণয়কে নিয়ে ব্যালেন্স রাখতে পারছে না। কেমন করে পারবে? কথায় 48 আর কথায় 82। প্রিয়তার কোমল দেহ কিছুতেই পুরুষালী ভরের তীব্রতা সহ্য করতে পারছে না, কিন্তু প্রণয়কে সে কিছুতেই পড়তে দেবে না। তাই কোনো রকমে পেছাতে পেছাতে ড্রয়িং রুমের সোফায় নিয়ে শুয়ে দিল। ধপাস করে প্রণয়ের পাশে বসে পড়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। প্রণয়ের নিস্তেজ সুদর্শন চেহারার পানে চোখ রাখল। প্রণয়ের গালে হাত রেখে মোহনীয় গলায় বলল, যখনই ভাবি নিজেকে একটু শক্ত করব, তখনই তুমি ঝড়ের বেগে এসে আবারও সবটা এলোমেলো করে দাও। আমার ধৈর্যের বাঁধ ভেঙে দাও। সব দোষ তোমার। তুমি আমাকে তোমার কাছ থেকে সরে যেতে দিচ্ছ না। অদৃশ্যভাবে যেন বেঁধে রেখেছো তুমি নিজের সাথে আষ্টে পৃষ্ঠে। আমি কষ্ট পাচ্ছি, আর তোমার ভীষণ ভালো লাগছে, তাই না? আমাকে যেহেতু ভালোই বাসো না, তাহলে বেঁধে কেন রাখছো? কেন অদৃশ্য হাতটা ছেড়ে দিচ্ছ না? আমি কোনো বিপদে পড়লে কেন তুমি সবার আগে ঝাঁপিয়ে পড়ো? কেন আমায় নরম করে তৈরি করলে? কেন শক্তভাবে তৈরি করলে না? ছোট থেকে কেন আমার এত যত্ন নিলে? নাক টেনে টেনে কথাগুলো বলল প্রিয়তা। কয়েক সেকেন্ড দম নিয়ে আবারও বলল, জানো কেন আমি তোমার প্রতি এত আসক্ত? তুমি নিষিদ্ধ জেনেও ও তোমার প্রতি আমার আসক্তি এক ফোঁটাও কমেনি, বরং দিন দিন হু হু করে বেড়ে চলেছে। কেন পাপ জেনেও নিজেকে পাপী হওয়া থেকে আটকাতে পারছি না আমি? তবে শোনো, তুমি ছাড়া আমার জীবনে দ্বিতীয় এমন কেউ নেই যে আমার চোখ দেখলেই মন পড়ে ফেলবে। আমার কিছু পছন্দ হলে মুখে বলার আগেই চোখের সামনে হাজির করবে। আমার খিদে পেয়েছে, এটা আমার পেট বোঝার আগে সে বুঝে যাবে। আমার না বলা কথাগুলো তার কাছে খোলা বইয়ের পৃষ্ঠার মতো। তুমি ছাড়া দ্বিতীয় এমন কেউ নেই জানো, যার কাছে মানসিক শান্তি মিলবে, যার পক্ষে স্বর্গের সুখ মিলবে। মন খারাপের দিনে কিছু না বলেই ঘুরতে নিয়ে যাবে, বুকে মাথা রাখতে দেবে। এমন কেউ নেই আমার। সবার কাছে আমার নীল চোখ রহস্যময় নীল সমুদ্র। কিন্তু তুমি, তোমার কাছে এই চোখের গভীরতা এক হাতও নয়। এত ভালোবাসা দেওয়ার পরেও কি তোমার প্রতি এই অসুস্থ আসক্তি জন্মানোটা অস্বাভাবিক কিছু? তোমাকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়াটা কি ভুল? চোখ মুছে অন্য হাতটা প্রণয়ের অন্য গালে রেখে বলল, জানো, নারী পৃথিবীর কোনো কিছুতেই আটকে যায় না। টাকা পয়সা রূপ সৌন্দর্য কিছুতেই নয়। এসব ক্ষণস্থায়ী। একদিন না একদিন এসবের উপর থেকে মন উঠে যাবে। এসবে নারী আটকায় না, কিন্তু নারী আটকে যায় স্নেহে, সম্মানে, ভালোবাসার যত্নে, আগলে রাখায়, চোখের পানে তাকিয়ে মন বুঝে নেয়। এইসবের কারণেই একবার যদি কোনো নারী কারো মাঝে আটকে যায়, পৃথিবী অধিক অধিক হয়ে গেলেও সে আর এগিয়ে যেতে পারে না। সেখানে তুমি আমার জন্ম থেকে শুরু করে 14 বছর বয়স পর্যন্ত এই সব কিছুর চেয়ে বেশি ভালোবেসেছো, যত্ন নিয়েছো, মাটিতে পা রাখতে দাওনি আমায়। পাছে যদি পায়ে ময়লা লেগে যায়। আমার না বলা কথাগুলো অনায়াসে শুনে নিয়েছো। আমাকে আমার চেয়ে বেশি বুঝেছো। এত আদর যত্ন ভালোবাসা পাওয়ার পর আমি কি তোমার মাঝে না আটকে থাকতে পারি? এটা কেউ বোঝে না, আমি বোঝাতেও চাই না। এই এক আকাশ পরিমাণ ভালোবাসা, এই থমকে যাওয়া সব কিছু আমার একার। আমি জানি তুমি আমার জন্য সারা জীবনের মতো নিষিদ্ধ। তবুও তো আমার চোখে ভালোবাসা মানে শুধুই তুমি, আমার প্রথম ভালোবাসা। তুমি আমাকে ভালোবাসো না তো কি হয়েছে, আমি তো বাসি। ডান হাতের তালু দিয়ে চোখের পানি মুছে বলল, কিন্তু আমি কখনোই আপনার কাছে ভালোবাসার দাবি করব না। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আমি চাই আপনি খুব সুখী হন। আপনার দুঃখ কষ্ট যা কিছু খারাপ আছে সব আমার হোক। আমার সকল সুখ আপনার হোক। আমিন। বলেই চোখ বন্ধ করে নিল। বন্ধ চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল তরল বেদনা। সে প্রণয়ের এলোমেলো সিল্কি চুলগুলো নিজের হাতে কিছুটা গুছিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। কয়েক সেকেন্ড নিঃশব্দে চেয়ে থেকে রান্নাঘরের দিকে গেল। বড় সাইজের দুটি লেবু চিপে এক মগ লেবু পানি বানালো। তাতে 2 চামচ লবণ মিশিয়ে প্রণয়ের কাছে নিয়ে গেল। সেই মগটা টি টেবিলের উপরে রেখে প্রণয়কে টেনে হিঁচড়ে তুলল। কিন্তু এভাবে কিভাবে খাওয়াবে?
তাই আবারও রান্নাঘরে গেল। নিজের সাদা ওড়নাটা ভিজিয়ে নিয়ে এলো, কিছুটা সোজাভাবে বসিয়ে চোখ মুখ গলা মুছে দিতে দিতে ভাবলো কি এমন হলো যে প্রণয় ভাই কোনো দিনও মদ ছুঁয়ে দেখতো না, ভাইদেরকেও লুকিয়ে চুকিয়ে খেতে দিত না, সেখানে উনি নিজেই নেশা করে বাড়ি ফিরছেন। এটা তো অবিশ্বাস্য, অসম্ভব ব্যাপার। কিন্তু কে জানে কতটা খেয়েছেন যে চোখ দুটো খুলে রাখতে পারছেন না। প্রিয়তার মুছে দেওয়া কাজে লাগলো। প্রণয় চোখ মেলে চাওয়ার চেষ্টা করলো, তার ভীষণ ঘুম পাচ্ছে। প্রিয়তা তাকে জোর জবরদস্তি করে পুরো এক মগ লেবু পানি খাইয়ে দিল। লেবু পেটে যেতেই প্রণয়ের গা গুলিয়ে উঠল। চোখের পলক ফেলার আগেই সে প্রিয়তার গায়ে হড়বড় করে বমি করে দিল। কিন্তু মদ ছাড়া পেট থেকে আর কিছুই বেরোলো না। সে আবারও নেতিয়ে পড়ল। এসব মদ গাঁজা খাওয়ার অভ্যাস শিকদার বংশের ছেলেদের নেই, আর প্রণয় শিকদারের তো প্রশ্নই আসে না। তাই এসব মদ গাঁজা তার সহ্য হয় না। প্রিয়তার সারা শরীর থেকে মদের গন্ধ ছড়াচ্ছে। আশ্চর্যজনকভাবে এটুকুতেই খুঁতখুত করা মেয়েটার আজ মোটেও ঘৃণা লাগছে না। প্রিয়তা নিজের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভিজে ওড়নাটা দিয়ে আবারও মুখ গলা মুছে কুশন দিয়ে লম্বালম্বিভাবে শুয়ে দিল। যদিও প্রণয়ের পা সোফার বাইরে চলে গেছে, প্রণয়ের মাথার কয়েকবার হাত বুলিয়ে মনে মনে আওড়ালো। মাশাআল্লাহ। কিন্তু নিজের গা থেকে আসা মদের গন্ধ এবার ওর নিজেরই গা গুলিয়ে উঠল। তাই সে ছুটে নিজের ঘরে চলে গেল। ওয়ার্ড্রপ থেকে মেরুন রঙের ফুল স্লিভ 3 পিস বের করে ওয়াশরুমে ঢুকে পড়ল। পাক্কা 15 মিনিট ঘষে মেজে গোসল করে বেরিয়ে এলো। মেরুন রঙের 3 পিসে মেয়েটাকে অপসরি লাগছে। এখন এত চুল শোকানোর সময় নেই, তাই চুলে একটা বড় তোয়ালে পেঁচিয়ে খপা করে নিয়ে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। প্রণয়ের কাছে এসে দেখলো সে বিধ্বস্ত শরীরে অজ্ঞান হয়ে ঘুমাচ্ছে। প্রিয়তা কাছে গিয়ে আবার গালে হাত দিতেই চমকে উঠল। আবারও জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। এখন শেষ রাত, 3:55। আর কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হবে। আব্বু, চাচু, আম্মু, বড়ম্মা সবাই উঠে পড়বে। তারা যদি এভাবে প্রণয় ভাইকে দেখেন তখন কি হবে? কত শত প্রশ্নের মুখোমুখি হতে হবে। সবাই ওনার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়বে। নেশা করে বাড়ি ফিরছেন জানলে ওনার সম্মান নষ্ট হবে। সবাই ভুল বুঝবে। প্রিয়তা কিছু একটা ভেবে 3 তলায় চলে গেল। শেষের দিক থেকে 2 নাম্বার রুমের দরজায় নক করলো। একবার, দুবার, তারপর পরপর কয়েকবার। প্রেম গভীর ঘুমেছিল। অনেক রাত অবধি পেন্টিং করেছে। 2 দিন পরই তার এক্সিবিশন, তাই দম ফেলার ফুরসত নেই। মাত্র 2 ঘন্টা আগে ঘুমাতে গিয়েছে। কিন্তু এমন দরজায় ধাক্কাধাক্কির শব্দে তার ঘুম হালকা হয়ে এলো। আবার পরপর কয়েকবার শব্দ হতেই সে পুরোপুরি জেগে গেল। হাত বাড়িয়ে পাশের সেন্টার টেবিল থেকে চশমাটা তুলে চোখে পড়ে নিল। ঘড়িতে দেখলো 4:01। এত ভোরে কে ডাকছে? ভেবে প্রেম একটু অবাক হলো, কিন্তু আর কিছু না ভেবে উঠে গিয়ে দরজা খুলতেই হতবাক হয়ে গেল। প্রিয়তা টলমলে চোখে দাঁড়িয়ে আছে। প্রেম থমকে অবাক হলো, কিন্তু বোনের চোখে পানি দেখে উত্তেজিত হয়ে গেল। উৎকণ্ঠিত গলায় বলল, কি হয়েছে বনু? তুই কাঁদছিস কেন? আর এই সময় তুই এখানে কেন? প্রিয়তা চুপচাপ দাদানের দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল। প্রেম পুনরায় বলল। কি হয়েছে বলতো? প্রিয়তা নিচু স্বরে বলল। ছোট দাদা, আমার সাথে একটু নিচে চলো। প্রেম বলল। কেন? প্রিয়তা কাবা গলায় বলল। প্লিজ দাদা চলো, নইলে সবাই উঠে পড়বে। প্রেম বিস্ময়ে তাকিয়ে রইল। কিছু না বুঝেই প্রিয়তা তার হাত ধরে ছুট লাগালো। প্রিয়তা প্রেমকে নিয়ে ড্রয়িং রুমে এলো। প্রেম নিজের বড় ভাইকে এমন অবস্থায় দেখে বিস্ময়ে চোখ ছানাবড়া করে গেল। হতবাক গলায় বলল। কি হয়েছে বড় দাদানের? প্রিয়তা কাপা গলায় সংক্ষেপে সব খুলে বলল। কয়েক সেকেন্ডের সময় লাগলো কথাগুলো বুঝতে। বুঝে উঠতেই চোখ বড় বড় হয়ে গেল। ভাইয়ের অবস্থা দেখে মনে হলো কেউ যেন ওর কলিজায় ছুরি চালিয়ে দিয়েছে। সব বিস্ময় মিলিয়ে গেল মুহূর্তেই। একবার বোনের দিকে আরেকবার ভাইয়ের দিকে তাকালো। সব কিছু বুঝতে পেরে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভাইয়ের দিকে তাকিয়ে মনে মনে আর্তনাদ করে বলল।
আমার ভাইটা না জানি কত যন্ত্রণা অনুভব করে প্রতিনিয়ত। আল্লাহ, আমার ভাইকে ধৈর্য দাও, সহ্য দাও, সকল পরিস্থিতি স্বাভাবিক করো। প্রিয়তা কালো কালো গলায় বলল। প্লিজ দাদা, ওনাকে এখান থেকে নিয়ে চলো এক্ষুনি। আব্বু আম্মু উঠে পড়বে তো। প্রেম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। বনু, তুইও ধরবি, না হলে আমি ওপরে নিতে পারবো না। প্রেম প্রণয়কে টেনে তুলে ডান হাতের কবজি ধরতেই প্রিয়তা চিৎকার করে বলল। ওখানে ধরো না ভাইয়া, অন্য হাতে ধরো। প্রেম কপালে ভাঁজ ফেলে বলল। কেন? প্রিয়তা বলল। ওখানে উনি আঘাত পেয়েছেন। প্রেম বোনের অসহায় মুখের দিকে তাকিয়ে আরেকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। প্রণয়ের বাঁ হাত নিজের কাঁধে নিল। প্রিয়তা সাবধানে প্রণয়ের ডান হাত নিজের কাঁধে নিল। অনেক কষ্টে ধীরে ধীরে তারা প্রণয়কে প্রেমের ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। ওরা দুজনে প্রণয়ের দুপাশে চিৎপাটাং হয়ে পড়ে গেল। হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে দুজন। প্রেম মনে মনে বলল। কি খাস ভাই? আসলে প্রণয়কে বয়ে আনতে দুজনেরই প্রচণ্ড বেগ পেতে হয়েছে। এত বিশাল দেহের বলিষ্ঠ পুরুষকে বয়ে নিয়ে আসা মুখের কথা নয়। ভোর 4:25, হালকা হালকা ঠান্ডা পড়ছে। পরিণীতা কালো রঙের একটা শাল দিয়ে নিজেকে পুরোপুরি প্যাকেট করে নিল। চোখ দুটো ছাড়া প্রায় কিছুই দেখার উপায় নেই। সে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ড্রয়িং রুমে পা রাখল। সামনে 4 কর্তা সাদা টুপি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন। তাদের দেখতেই পরিণীতা বড় পিলারের পিছনে লুকিয়ে পড়ল। 4 কর্তা নিজেদের মধ্যে কিছু কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে মসজিদের দিকে চলে গেলেন। পরিণীতা আড়াল থেকে বেরিয়ে এসে বাড়ির বাহিরে পা রাখল। এখনো পুরোপুরি সূর্যের আলো ফোটেনি, বেশ অনেকটাই অন্ধকার। কিছুটা ভয় ভয় করছে। পরিণীতার জহুরি চোখে চারপাশ পর্যবেক্ষণ করল। কেউ নেই। সে পা টিপে টিপে সদর দরজার বাহিরে গেল। আম গাছের আড়ালে লুকিয়ে পড়ে সামনে তাকালো। 4 জনের মাঝে 2 জন পাহারা দিচ্ছে। পরিণীতা বিরক্ত হয়ে মনে মনে বলল। এদের কি ঘুম পায় না? সে বাড়ির পেছন দিক ধরে হাঁটা ধরল। পদ্ম পুকুর পেরিয়ে সে পেয়ারা গাছটার কাছে এলো। সাদা লম্বা স্কার্ট শক্ত করে ধরে শিকদার বাড়ির উপরের বন্ধ জানালাগুলোর দিকে তাকালো। কেউ দেখছে কিনা, না কেউ নেই, কেউ দেখছে না। সে ছেলেদের মতো পেয়ারা গাছের ডালে উঠে পড়ল। শিকদার বাড়ির 12 ফুট উঁচু পাঁচিলের উপর দাঁড়িয়ে নিচে দেখলো। তার ভয় লাগছে এখান থেকে লাফ দিতে। এখন তো আর মাস্টার মশাই নেই যে ক্যাচ করে ফেলবে। কিন্তু সে মনে সাহস এনে আল্লাহর নাম নিয়ে লাফ দিল। শিকদার বাড়ির পেছনের পিচ ঢালা রাস্তায় পড়ে হেব্বি ব্যথা পেল। হাঁটুতে কুনুয়ে কোমরে কিছুটা ছিঁড়ে রক্ত বের হচ্ছে। মিনিট 5 চোখ মুখ কুঁচকে ব্যথা গিলল। তারপর চকিতে আশেপাশে তাকালো। এই সময়ে এখানে তাকে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। এখন আকাশ আরও একটু পরিষ্কার হয়েছে। সে উঠে দাঁড়িয়ে সামনের ঝোপঝাড়ের দিকে তাকালো। ওই দিকটা অনেকটাই অন্ধকার। সে মনে মনে আল্লাহর নাম নিয়ে ঝোপঝাড়ের চিকন ঘাসের রাস্তার দিকে পা বাড়ালো। মিনিট 10 হাঁটার পর সে একটা বড় জারুল গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। সে ভাবলো আর মাত্র 10 থেকে 12 মিনিট, তারপর ধরবে। জামরুল পরে পুরো গাছের নিচে বিছি আছে। সে একটা তুলে ওড়নায় মুছে কামড় বসালো। খেতে খেতে অপেক্ষা করতে লাগলো। মিনিট 10 পর সে দেখলো দূর থেকে কেউ একজন হেঁটে আসছে। সে হাঁটার ধরন আর দেহের গঠন দেখে চিনে নিল। সে গাছের নিচে লুকিয়ে পড়ল। আদিব সাদা পাঞ্জাবি গায়ে টুপি মাথায় দিয়ে এগিয়ে আসছে। সে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে গিয়েছিল। চোখ দুটো তার অসম্ভব লাল। হয়তো সারা রাত ঘুমায়নি ছেলেটা। সে জারুল গাছটা অতিক্রম করে চলে যেতে নিলেই কেউ দৌড়ে এসে পেছন থেকে তার পিঠের উপর আছড়ে পড়ল। আদিব তাল সামলাতে না পেরে 2 পা এগিয়ে গেল। সে আশ্চর্য হয়ে গেল এমন হঠাৎ আক্রমণে। তার কপালে ভাঁজ পড়ল। সে সোজা হয়ে পেছনে ফিরে তাকালো। 5 ফুট 2 কি 3 ইঞ্চির একটি নারী অবয়ব, যার পুরো শরীর কালো চাদরে ঢাকা।
ওই আলো আধারিতে অন্য কেউ দেখলে ভূতপেত ভেবে ভয়ে আতঙ্কে অক্কা পেত, কিন্তু আদিপ তো আর তাদের দলে পড়ে না। সে ভ্রু কুঁচকে নারীটির দৃশ্যমান চোখের দিকে তাকালো। গাঢ় বাদামি রঙের এক জোড়া অত্যন্ত মায়াবী টানা চোখ, তার কপালের ভাঁজ মিলিয়ে গেল। সে একটানে মুখ থেকে চাদর সরিয়ে নিল। দৃশ্যমান হলো একখানা অতি মায়াবী সুন্দর চেহারা। দিবাকরের প্রথম আলো এসে মেয়েটির কোমল ফর্সা ত্বকে পড়ে ঝিলিক দিচ্ছে। বড্ড মায়াবী দেখাচ্ছে মেয়েটাকে। আদিফের চোখে ভেসে উঠল কাল সন্ধ্যার সেই অপ্রতিকর তিক্ত দৃশ্য। এটা মনে পড়তেই শান্ত শ্যামলা সুদর্শন মুখে ছড়িয়ে পড়ল হিংস্রতা। হাত মুষ্টিবদ্ধ করে নিল সে। ক্ষিপ্ত দৃষ্টিতে সামনের সপ্তদোষী নারীর দিকে তাকালো। পরিণীতা তার মাস্টার মশাইয়ের চোখের এমন দৃষ্টি খুব একটা দেখেনি, তাই কিছুটা ভয় পেল মেয়েটা। আদিপ নিজের দৃষ্টি সরিয়ে পুনরায় হাঁটা ধরল। পরিণীতার এমন অদ্ভুত আচরণে আশ্চর্য হয়ে গেল। সে আদিপের বা হাতটা নিজের কোমল হাতে ধরে আগলে নিয়ে কোমল স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে মাস্টার মশাই? আদিবের রাগটা তীর করে বাড়ছে। তার ইচ্ছা হচ্ছে সামনের মেয়েটাকে এখানেই জীবিত কবর দিয়ে দিতে, সুন্দর মুখের নকশা পাল্টে দিতে, সোজা বাংলায় এখানে নিজের হাতে খুন করে ফেলতে ইচ্ছা করছে। কিন্তু ওই নরম কোমল মেয়েটাকে আঘাত করলে মেয়েটা যা ব্যথা পাবে তার থেকে ওর নিজের প্রাণী 1000 গুণ বেশি ব্যথা আছড়ে পড়বে। তাই প্রাণপণে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। মেয়েটাকে আঘাত করতে চায় না সে পুনরায় হাত ঝাড়া দিয়ে চলে যেতে নিল। তার ক্রোধ একটু একটু করে সীমা ছাড়ানোর পর্যায়ে যাচ্ছে। পরিণীতা এবার আরো অবাক হলো। সে বুঝলো না তার অপরাধটা কি। সে এবার দৌড়ে গিয়ে সামনে এসে জড়িয়ে ধরল। আদিপ আর নিজেকে সামলাতে পারল না। এক ঝটকায় পরিণীতাকে নিজের থেকে আলাদা করে দিয়ে পরিণীতার নরম তুলতুলে গালে কষিয়ে একটা চড় বসিয়ে দিল। তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, মেজাজ তার আগ্নেয়গিরির ন্যায় উত্তপ্ত লাভা ছড়াচ্ছে। আদিপ নিজেকে আর সামলাতে না পেরে হিংস্র হয়ে গেল। পরিণীতার চুলের মুষ্টি ধরে টেনে নিজের কাছে আনলো। মুখটা মুখের কাছে নিয়ে সে চোখে চোখ রেখে রাগে গজগজ করতে করতে বলল, নষ্টা মেয়ে, খুব জ্বালা না শরীরে? যখন তখন যে কোনো পুরুষকে জড়িয়ে ধরিস। তোদের মতো নষ্টা মেয়েদের সঙ্গে কথা বলা তো দূরের কথা, মুখ দেখতেও ঘৃণা লাগে আমার, রুচিতে বাদে। একদম ছুবি না আমাকে। এই শোন, পরের বার তুই আর তোর এই অপয়া মুখ কোনোটাই আমি দেখতে চাই না। তাই আমার সামনে আসার ভুল আর ভুলেও করবি না। আর এইসব গায়ে পড়ার স্বভাব ছেড়ে ভালো হয়ে যা। ছি। বলে পরিণীতাকে একটা ধাক্কা দিয়ে ফেলে হনহন করে চলে গেল। পরিণীতা পানিতে টলমল চোখে বিস্ময় নিয়ে বড় বড় চোখ করে তাকিয়েছিল আদিপের কঠোর মুখপানে। তার বিশ্বাস হচ্ছে না তার মাস্টার মশাই তার সঙ্গে এমন ব্যবহার করছেন, যাকে তিনি সব সময় পবিত্রতার প্রতীক মনে করেন। তিনি কিনা তাকে নষ্ট উপাধি দিলেন। পরিণীতার নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না। হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তার। বিন্দুমাত্র আফসোস নেই যে আদিপ তাকে চর মেরেছে। এমন চর সে মাঝে মাঝে খায়, কিন্তু আজকে আদিপ যে কথাগুলো বলল পরিণীতা কখনো কল্পনাও করতে পারেনি। কথাগুলো সজা পরিণীতার কোমল হৃদয়কে আঘাত করেছে। তার কানে বারবার একটা কথাই বাজছে, তুই একটা নষ্টা মেয়ে, আমি তোর মুখ দেখতে চাই না। পরের বার তুই আর তোর এই অপয়া মুখ আমায় কখনো দেখাবি না। পরিণীতার কলিজা ফেটে যাচ্ছে। তার মাস্টার মশাই তাকে এই কথা বলল। মেয়েটা এই বিষয়টা মাথায় আনতে ভুলে গেল। আদিপ তাকে কেন এগুলো বলবে? সে তো এসব বলার মানুষ নয়। তার পুরো মন আর মস্তিষ্ক জুড়ে আদিপের বলা অতি তীক্ষ্ণ বিষাক্ত কটু বাক্যগুলো কয়েক মিনিট কাঁদতে কাঁদতে ছটফট করলো পুরো মুহূর্তে। তার বারবার একটা কথাই কানে বাজতে লাগলো, তোর এই অপয়া মুখ আমি আর দেখতে চাই না, আমাকে দেখাবি না। পরিণীতা শুকনো পাতার উপর শুয়ে পড়ে কাঁদছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে। সকাল 7:45, আর শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, তাই সবাই বাড়িতে আছে। কারো কোথাও যাওয়ার তাড়া নেই। বাড়ির অর্ধেকের বেশি জনসংখ্যা এখনো ঘুমিয়ে। বিশেষ করে জমিদার পুত্রদের জন্য তো এখন মধ্যরাত। আজ অফিস নেই বলে 11টা অবধি ঘুমাবে। আর আগে যদি কেউ কানের কাছে ঢোলও বাজায় তবুও কেউ উঠবে না। তন্ময় হাত পা ছড়িয়ে চিত হয়ে ঘুমিয়ে আছে। মুখের লালা দিয়ে পুরো বালিশ প্রায় ভিজিয়ে ফেলেছে।
মিসেস অর্থি বেগম ঘরে ঢুকে ছেলেকে অদ্ভুত ভঙ্গিতে ঘুমিয়ে থাকতে দেখে বিরক্ত হলেন। কাছে গিয়ে মৃদু ধাক্কা দিয়ে ডাকলেন, আব্বু, ওঠো। এইসব মৃদু ধাক্কা ধমকি তন্ময়ের গায়ে লাগলো না। এবার অর্থি বেগম চিৎকার করে ডাকলেন। তন্ময়, ওঠো। তন্ময় ঘুমের ঘরে বিরক্ত হলো, কিন্তু উঠল না। এমন চিৎকারে তরি উঠে পড়ল, চোখ ডলতে ডলতে বলল। আম্মু, কি হলো? মিসেস অর্থি বেগম বললেন, তাড়াতাড়ি ভাইকে ডেকে তুলে নিচে নিয়ে আসো। এই কথা বলে অর্থি বেগম চলে গেলেন। তরি ভালোই জানে একে এভাবে ঘুম থেকে তোলা অসম্ভব ব্যাপার, তাই কিছু একটা ভেবে তন্ময়ের পেটের দিক থেকে টি শার্ট তুলল। ফোলা ভুঁড়িতে জোরে একটা চিমটি কাটল। তন্ময় চিৎকার দিয়ে ধরফরিয়ে উঠল। কে কে? বলে সামনে তাকালো, কিন্তু হায়, সামনের দৃশ্য ঝাপসা দেখলো। তন্ময় উঠে পড়েছে দেখে তরি দৌড় দিল। তন্ময় চোখ কষলে হাতড়ে চশমা খুঁজে চোখে পরে নিয়ে সামনে তাকালো। কেউ নেই। তন্ময়ের খুব রাগ হচ্ছে। ভাবতে লাগলো এই কাজ করলো কে, কিন্তু কোনো এক সন্দেহজনকের চিহ্ন করা মুশকিল, কারণ তার সব ভাই বোনই সন্দেহজনক। কাউকে সন্দেহের তালিকার বাইরে রাখা যায় না। তার মাঝে মাঝে আসলেই সন্দেহ হয় ওরা কি সত্যি তার ভাই বোন, না হলে সারাদিন তার মতো অবশ শিশুর পেছনে কেন যুবকের মতো পড়ে থাকবে। সে আবার শুয়ে পড়ল, কিছু সময় এপাশ ওপাশ করলো, চোখ বন্ধ করে ঘুমানোর ভান করার চেষ্টা করলো, কিন্তু দুঃখের কথা কি বলবো, পুরো ঘুম একবার ভাঙলে তা কি আর সহজে আসে। চোখের পাতা তিত্তির করে কাঁপছে। সে বিরক্ত হয়ে উঠে বসলো, তারপর দ্বিগুণ বিরক্তি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। প্রহেলিকা ঘুম থেকে উঠেছে আরও 1 ঘন্টা আগে। সে 1 ঘন্টা যাবৎ প্রণয়কে ফোন করে যাচ্ছে, কিন্তু গত রাতের মতো এবারও ওর ফোন বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। তার এবার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে, তার থেকেও বেশি রাগ হচ্ছে নিজের উপর। সে ঘুমিয়ে পড়ল। ওর বর এখনো বাড়ি ফিরেনি, আর ও নিশ্চিন্তে কিভাবে ঘুমালো। দুশ্চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। সে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গেল। 4 গিন্নির সাথে মিলে প্রেরণা শুক্রবারের স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছে। অনুশ্রী বেগম প্রহেলিকাকে দেখে মিষ্টি হেসে বললেন, কি ব্যাপার আম্মু, আজকে এত দেরি হলো যে? প্রহেলিকা জোরপূর্বক হাসলো, এদিকে ওদিকে তাকালো, কিন্তু এখনো কেউ নিচে নামেনি। মিনিট 5 পর 4 কর্তাও ধীরে ধীরে নিচে এসে ডাইনিং টেবিলে বসে পড়ল। 4 গিন্নি মিলে নিজেদের স্বামীকে পরম যত্নে খাবার বেড়ে দিচ্ছেন। প্রিয়তা সকাল সকাল আরেকবার গোসল করে নিয়েছে। সাদা রঙের একটা অর্গানজা ফুল স্লিভ লং জামা পরে নিল। পাক্কা 1 ঘন্টা সময় নিয়ে হাঁটু অবধি লম্বা চুলগুলো ভালোভাবে শুকিয়ে নিল। কে জানে কেন আজ মনটা অনেক ফুরফুরে। গুমরে মরতে মরতে হাসতেই ভুলে গেছে মেয়েটা, কিন্তু কেন যেন আজ মনটা অনেক ভালো। তাই একটু সাজবে বলে ঠিক করলো। প্রিয়তা স্ট্রিমার দিয়ে লতানো চুলগুলো আরও একটু স্ট্রেট করে নিল। ছোট ছোট উলের পুতুল বসানো 2টি ক্লিপ দিয়ে সামনের চুলগুলো আটকে পেছনে ছেড়ে দিল। যদিও চুল ছেড়ে ঘুরে বেড়ানো প্রিয়তার একদম পছন্দ নয়, কিন্তু আজ ইচ্ছে হলো। সমুদ্র নীল চোখে হালকা কাজল দিল। ঠোঁটে সেই চিরচরিত স্ট্রবেরি ফ্লেভারের লিপ গ্লস, কানে ছোট ছোট হোয়াইট স্টোন ইয়াররিং, কপালে ছোট্ট কালো টিপ। প্রিয়তাকে কেমন লাগছে এই রূপে বর্ণনা করার জন্য কোনো শব্দই আমার শব্দ ভাণ্ডারে নেই, তাই আমার পাঠিকারা বুঝে নেবেন। প্রিয়তার সাদা ওড়নাটা গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে আব্বু চাচ্চুদের পাশে বসলো। 4 ভাই মেয়ে দেখে ঝরঝরে হাসির উপহার দিলেন। সাদমান শিকদার মাথায় হাত বুলিয়ে বললেন, বাহ, আমার মাটাকে একদম আমার আম্মাজানের মতো লাগছে, মাশাল্লাহ। প্রিয়তা মাথা নিচু করে মৃদু হাসল। সোফায় বসে চিন্তা করছিল। প্রহেলিকা এই সব আদিক্ষেতা দেখে তার গা জ্বলে গেল। একে তো প্রণয়ের চিন্তা, তার উপর সবাই কি দেখে। এতটুকু বাচ্চা মেয়ের মাঝে সেটা বুঝে পায় না। প্রহেলিকার খুব হিংসা হয়। মনে হয় এই রূপের জন্যই হয়তো প্রণয় এত পাগল। কেন, সে কি প্রিয়তার থেকে কোনো অংশে কম সুন্দর? ছি, রাগে শরীর রিরি করছে তার। প্রিয়তা মা চাচিদের কাছে গিয়ে বলল, আম্মু, আমি হেল্প করব? অনন্যা বেগম মেয়ের দিকে তাকালেন এবং কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। মনে মনে মেয়ের তারিফ করে বললেন,
মাশাল্লাহ, সত্যি ওনার বড় ভাসুর একদম ঠিক কথা বলেন। প্রিয়তা একদম ওনার শাশুড়ির মতো দেখতে, নাক, ঠোঁট, চোখ সবই ওনার কাছাকাছি। শুধু তিনি উজ্জ্বল শ্যামবর্ণের ছিলেন আর ওনার মেয়ে উজ্জ্বল গৌরবর্ণের। এতটুকু পার্থক্য না থাকলে সবই প্রায় সেম। প্রিয়তা আম্মুর হাত ঝাঁকিয়ে বলল। কি ভাবছো আম্মু, আমি একটু হেল্প করি? অনন্যা বেগম হেসে নিজের চোখ থেকে কাজল নিয়ে মেয়ের কানের পাশে একটু লাগিয়ে দিয়ে বললেন। মাশাল্লাহ, আমার মেয়েটার ওপর যেন কারো নজর না লাগে। প্রিয়তা মিষ্টি হাসলো। অনন্যা বেগম বললেন, ঠিক আছে। প্রিয়তা খুশি হলো। ফ্রিজ থেকে গরুর মাংস বের করতে করতে মনে মনে বলল, হেল্প করা তো বাহানা মাত্র, উদ্দেশ্য তো অন্য কিছু। প্রণয় এখনো বেঘরে ঘুমাচ্ছে। প্রেম সকাল 5:30 পর্যন্ত পাক্কা 2 ঘন্টা ভাইকে জলপট্টি দিয়েছে। এখন জ্বরটা একটু কম। প্রেম উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ভাইয়ের পাশে বসলো। প্রণয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে প্রেম বলল, তুই অনেক ধৈর্যশীল ভাই, তোকে আল্লাহ অনেক ধৈর্য দিয়েছেন। কেমন করে পারিস, কেমন করে সহ্য করিস। তোর কষ্ট আমি হয়তো অনুভব করতে পারবো না, কিন্তু ভাবলেই যে পরিমাণ কষ্ট লাগে, তাহলে তুই কিভাবে সহ্য করিস। প্রেম পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, আমি জানি না তোদের ভাগ্যলিপিতে কি লেখা আছে, জানি না তোদের ব্যর্থ প্রেম কখনো পূর্ণতা পাবে কিনা বা আদৌ তার সম্ভাবনা আছে কিনা। আমি এটাও জানি না তোদের প্রণয়ের উপসংহারে আদৌ পরিণয় আছে নাকি বিচ্ছেদ, সেটা একমাত্র আল্লাহ মাবুদই ভালো জানেন। শুধু এতটুকুই চাই ভাই, তুই ভালো থাক। তুই আমার আপন মায়ের পেটের বড় ভাই। তুই কষ্ট পেলে যে আমার দেখতে ভালো লাগে না। শুধু তুই কেন, ওরাও তো আমার ভাই বোন। তোদের কাউকে কষ্ট পেতে দেখতে ভালো লাগে না। ছোট বলে কিছু বলতেও পারি না। যারা তোর সাথে এমন নির্দয় আচরণ করেছে, তোর কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, তাদেরই বা কীভাবে দোষ দিই বল। তারাও তো তোরই মতো এক ব্যথায় ব্যথিত। কথায় আছে না, যুদ্ধ আর ভালোবাসায় ন্যায় অন্যায় বলে কিছু হয় না। কিন্তু তোকে কষ্ট দিয়ে যদি তারা ভালো থাকতো, সুখে থাকতো, তাও তো একটা কথা ছিল। কিন্তু তারা পুড়ছে সে আগুনে, যে আগুনে তারা তোকে ষড়যন্ত্র করে ফেলে দিয়েছে। প্রেম আবার কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল। সামনের টেবিল থেকে ফোনটা তুলে চোখের সামনে ধরল। মোবাইল স্ক্রিনে একটা নাম জলজল করছে, চিত্রাঙ্গনা। নামটা দেখে প্রেমের হৃদয়ে কেমন সূক্ষ্ম অনুভূতি হলো। সে ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে একটি সুপরিচিত রিনরিনে নারী কণ্ঠ ভেসে এলো। চিত্রা বলল, চিত্রকর সাহেব। সুমধুর নারী কণ্ঠটা প্রেমের হৃদয়ে ধাক্কা দিল। প্রেম বলল, জি। পুরুষালী কণ্ঠস্বরটা চিত্রার মনে দোলা দিল। আরো মিষ্টি করে চিত্রা বলল, একটু কথা ছিল। ভ্রু কুঁচকালো প্রেম। এত নরম সুর কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। প্রেম গম্ভীর কণ্ঠে বলল, জি বলুন। এমন জলত গম্ভীর কণ্ঠস্বর শুনে চিত্রার প্রাণটা লাফিয়ে উঠল। মনে মনে বলল, এই লোকের মুখে কি মধু নেই? সে গলায় আরো 5 বালতি মধু ঢেলে বলল, আপনার সাথে আমাকে নিয়ে যাবেন প্লিজ? প্রেম ভ্রু তুলে বলল, কোথায়? চিত্রা উৎসাহ নিয়ে বলল, আপনার আর্ট এক্সিবিশনে। প্রেম বলল, কেন? চিত্রা আমতামতা করতে লাগলো। সে এখন কিভাবে বলবে যে তার ক্রাশকে দেখতে ইচ্ছা করছে, তার সাথে কিছুটা সময় কাটাতে ইচ্ছা করছে, প্রিয় মানুষটার চোখের দিকে তাকিয়ে মন খুলে কথা বলতে ইচ্ছা করছে। তার চোখ জুড়ে যে ভীষণ তৃষ্ণা। শুধু এই পুরুষটাকে একবার দেখার জন্য প্রাণটা আকুলি পুকুলি করছে। প্রেম হালকা ধমক দিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? চিত্রা চমকে উঠল, ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। আমতামতা করে বলল, না মানে আপনার আর্ট এক্সিবিশন দেখতাম আর কি। প্রেম স্বাভাবিক ভঙ্গিতে বলল, তাহলে একা চলে যাও, আমার সঙ্গে কেন যেতে হবে? চিত্রা বলল, না না, আপনার সাথেই যেতে হবে। প্রেম পুনরায় শুধালো, কেন? চিত্রা বলল, বাহ, আপনার সাথে যাওয়ার কত সুবিধা। প্রেম ভ্রু কুঁচকে বলল, যেমন? চিত্রা উৎসাহ নিয়ে বলল, এই ধরুন, আমি একা গেলে কেউ আমাকে চিনবেও না, পাত্তা দেওয়া তো দূরের কথা, কিন্তু সেখানে আপনি একজন মস্ত শিল্পী, কত পাত্তা আপনার সাথে গেলে সবাই বিশেষ নজরে দেখবে, নিজেকে স্পেশাল স্পেশাল ফিল হবে, এই আর কি। প্রেম বলল, বিশেষ নজর মানে?
চিত্রা থতমত খেয়ে গেল, আমতা আমতা করে বলল, না মানে আমার একা ভয় লাগে, প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে চলুন, প্লিজ প্লিজ। প্রেম আচ্ছা ফেসাদে পড়ল। শেষমেশ রাজি না হয়ে আর উপায় হলো না, সে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, কিন্তু আই হ্যাভ ওয়ান কন্ডিশন। চিত্রা উচ্ছ্বাসিত গলায় বলল, কি? প্রেম বলল, আমার সাথে গেলে ভদ্রমেয়ে হয়ে থাকতে হবে, ট্রেডিং বেরিং করা যাবে না। চিত্রা বেজায় খুশি, সে মনে মনে লাফিয়ে উঠল, সম্মতি জানিয়ে বলল, এই নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমি একদম মুখে কুলু পেটে থাকবো। প্রেম বলল, গুড। চিত্রা বলল, তাহলে কখন কোথায় দাঁড়াবো আপনার জন্য? প্রেম বলল, টেক্সট করে জানিয়ে দিব। চিত্রা সম্মতি জানালো। এমন একই দুজনের অনেকক্ষণ আলাপচারিতার পর ফোনটা রেখে দিল। প্রেম মনে মনে হেসে বলল, পাগলি একটা, এত বাহানা কিভাবে বানায়? প্রেমের মুডটা একদম ঝরঝরে ফ্রেশ হয়ে গেল। সে প্রণয়ের দিকে তাকালো। বেলা 9টা বেজে গেছে, দাদানকে তুলতে হবে, তাই বিনয়ের সাথে ডাক দিল। বড় দাদা, বড় দাদা। প্রণয় একটু নড়ে চড়ে উঠল, কিন্তু জাগলো না। প্রেম আবারও ডাক দিল, বড় দাদা, বড় দাদা। প্রণয়ের ঘুমটা হালকা হয়ে গেল। আরো কয়েকবার ডাক দিতেই সে চোখ পিটপিট করে তাকালো। তার মাথাটা ঝিমঝিম করছে, সামনে সবকিছু ঝাপসা লাগছে। প্রেম বলল, দাদান ওঠো। সে কথায় কি হয়েছে সব ঘটনা তার মস্তিষ্কে প্রেস হতেই একটু সময় লাগলো। পাক্কা 5 মিনিট পর তড়িৎ গতিতে প্রেমের দিকে তাকালো, গম্ভীর স্বরে বলল, আমি তোর ঘরে কেন? প্রেম আমতামতা করছে। সে বড় ভাইকে কিভাবে বলবে সে মাতাল অবস্থায় তুলে এনে এখানে শুয়ে দিয়েছে? তাই হাসার চেষ্টা করে সত্যের সঙ্গে 1 চামচ মিথ্যা মিশিয়ে বলল, কালকে ভোর রাতে তুমি আমার ঘরের সামনের দরজার কাছে পড়ে গিয়েছিলে, তাই তোমাকে এনে এখানে শুইয়ে দিয়েছি। প্রণয় চোখ সরু করে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি স্পষ্ট বলে দিচ্ছে যে সে বিশ্বাস করছে না। কিন্তু এটা নিয়ে আর কথা বাড়ালো না প্রণয়। ছোট করে বলল, ও। প্রেম আবার হাসার চেষ্টা করলো। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে প্রণয় মনে করার চেষ্টা করলো কাল রাতের ঘটনা। চোখে ভেসে উঠতে থাকলো কাল রাতে একের পর এক দৃশ্য। সে পরম সুখে আবারও চোখ বন্ধ করে নিজের হাতটা বুকের বাঁ পাশে রাখলো। হৃদয়টা কেমন অদ্ভুত, অস্বাভাবিক গতিতে ছুটে চলছে। সে মুচকি হাসলো। নজর পড়ল তার হোয়াইট শার্টটার উপর। শার্টটা নাকের কাছে নিল। সেখান থেকে স্নিগ্ধ প্রশান্তিদায়ক মাদকীয় গন্ধটা হালকা হালকা আসছে। সে হেসে হেসে মনে মনে বলল, তুই ছাড়া আমি সর্বহারা, নিঃস্ব, অসম্পূর্ণ প্রিয়তমা। বেঁচে থাকার জন্য হলেও মাঝে মাঝে তোকে একটু চাই। তোর একটু স্পর্শ আমার জন্য খুব জরুরি, না হলে বিষাক্ত পবনাতে নিঃশ্বাস নিতে পারবো না। খানিকটা স্বস্তির জন্য হলেও তোর ওইটুকু ছোঁয়া খুব প্রয়োজন। এসব ভাবতে ভাবতেই সে ঘরে প্রবেশ করলো। প্রহেলিকা আশেপাশে নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। গায়ের শার্টটা খুলে আবার নাকের কাছে নিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। এরপর ওয়ার্ড্রোবে সুন্দর করে গুছিয়ে রেখে ট্রাউজার আর টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকে পড়ল। শিকদার বাড়ির ডাইনিং হল বেশ সরগম হয়ে আছে। ছুটির দিন বলে কথা। টেবিলে গোল হয়ে বসে আছে শিকদার বাড়ির বড় বাচ্চারা। তাদের কথাবার্তা আর হাসির শোরগোলের শব্দ ড্রয়িং রুম পর্যন্ত শোনা যাচ্ছে। শুদ্ধ রেডি হয়ে এসে চেয়ার টেনে বসে পড়ল। আজকে তার গুরুত্বপূর্ণ 2টা সার্জারি রয়েছে। ডাক্তারদের জন্য শুক্রবার শনিবার বলে আর কিছুই হয় নাকি? যখনই ডাক পড়ে তখনই যেতে হয়। সে স্যান্ডউইচ মুখে দিয়ে পাশের চেয়ারে তাকাতেই থমকে গেল। তার পাশে যেন একটা শুভ্র পরী বসে আছে। স্লিপ সাদা রঙের ড্রেসের সাথে সব থেকে বেশি আকর্ষণীয় লাগছে হাঁটু অবধি খোলা চুল আর সমুদ্রের নীল চোখ, যে চোখেই ফেরাতে ভুলে গেছে। কোনো রকম টেনে হিঁচড়ে নিজের দৃষ্টি নামিয়ে নিল। চোখ বন্ধ করে পাশের রমণীকে অনুভব করার চেষ্টা করলো। শুদ্ধ মনে মনে প্ল্যান করলো, এভাবে আর দূরে থাকা যাচ্ছে না, কিছু একটা করতেই হবে। কিন্তু তার মন এসব কথা পাত্তা না দিয়ে বলল, বেশি না ভেবে এখন চুপচাপ দেখে যা। অরণ্য আর সমুদ্র নিজেদের মধ্যে ফিসফাস করছে। প্রথম ফোনে মুস্কি মুস্কি হাসছে। সাদাপ রাস আর প্রেম গ্রোসে গিলছে। শুধু প্রণয় আর প্রিয়তা অনুপস্থিত। প্রহেলিকা আর প্রেরণা রান্নাঘরে ব্যস্ত। তন্ময় আর প্রিয়তার কোনো কাজ নেই। তারা হা করে সবার মুখের দিকে তাকিয়ে আছে।
তন্ময় তখন থেকে উৎসুক করছে কিছু একটা বলার জন্য। তার এমন মুচড়ি দেখে প্রিয়তা বিরক্ত হয়ে বলল। কি হয়েছে তোর? তন্ময় আপুর ডান হাতটা জড়িয়ে ধরে মিষ্টি গলায় বলল। প্রিয় আপু, প্রিয়তা কপালে ভাঁজ ফেলল। গতিক সুবিধার ঠিকছে না। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। প্রিয়তা স্পষ্ট বাংলায় বলল। এত অভিনয় না করে কি চাই পরিষ্কার করে বল। এই কথা শুনে তন্ময় একটু সজা হয়ে বসলো। ভাই বোনদের উদ্দেশ্যে বলল। আজকে তো শুক্রবার, সবাই বাসায়। প্রেম ফোরন কেটে বলল। তো তোর জন্য কি বাসায় থাকবো না? তন্ময় বিরক্ত চোখে ছোট দাদানের দিকে তাকালো। সে ফুস করে শ্বাস নিয়ে বলল। আজকে আমরা মেলায় যাব। এমন কথায় সবাই ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। তন্ময় বলল। রায়পুরের দক্ষিণ সীমান্তে বিশাল মেলা বসেছে, আর আজ আমরা সবাই সেখানে যাব। অরণ্য বলল। কত শখ! আব্বু, চাচু আর বড় দাদার জানতে পারলে তোর পিঠের চামড়া গুটিয়ে দেবে। তন্ময় কাদো কাদো হয়ে প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তা ভ্রু কুঁচকে বলল। কি? তন্ময় ব্যাঙ্গের মতো লাফ দিয়ে আপুর কোলে চড়ে বসলো। প্রিয়তা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওর পানে। তন্ময় আপুর গালে টুস টুস করে দুটা চুমু দিয়ে বলল। প্রিয় আপু, তুমি অনেক সুন্দর। এমন বেহুদা তেল মারা দেখে প্রিয়তা বিরক্ত হলো। প্রিয়তা বলল। আবার কি চাই? তন্ময় আপুর গালে আরেকটা চুমু খেয়ে বলল। আপু, তুমি যদি বলো বড় দাদা না করবে না, প্লিজ আপু। তীরা আর তোরিও সম্মতি জানিয়ে বলল। হ্যাঁ আপু, তুমি যদি বলো তাহলে দাদান রাগ করবে না, যেতে দেবে, প্লিজ আপু। প্রিয়তা স্পষ্ট জানিয়ে দিল। আমি পারবো না। তোরা যাবি, এর জন্য পারমিশন তোদেরকেই নিতে হবে। সমুদ্র বলল। ভাই, তোরা আর যাওয়া হচ্ছে না। প্রীতম সবাইকে ধমক দিয়ে বলল। কেন শুধু শুধু আমার ছোট ভাইটার সাথে লাগছো? প্রীতমের প্রশ্রয় পেয়ে তন্ময় মুখটা কাদো কাদো করে ফেলল। সে যেভাবে লাফিয়ে প্রিয়তার কোলে উঠেছিল সেভাবে লাফিয়ে নেমে গেল। প্রীতম একটু প্রশ্রয় দিয়ে বলল। কাঁদিস না ভাই। তন্ময়ের চোখ কাদো কাদো হয়ে গেল। সে আবারও তরতর করে বসা থেকে উঠে প্রীতমের কোলে গিয়ে বসলো। প্রীতমের গালে একটা চুমু খেয়ে বলল। ও মেজো দাদান, প্লিজ তুমি বলো, তুমি বললে বড় দাদান রাজি হয়ে যাবে, প্লিজ। ছোট ভাইয়ের এমন অনুনয় বিনিময় দেখে প্রীতমের মন গলে গেল। সে ছোট ভাইয়ের গাল টেনে দিয়ে বলল। ঠিক আছে, বলবো। সে আবার প্রীতমের গালে চুমু দিয়ে বলল। এই জন্যই তোমাকে এত ভালোবাসি। প্রীতম নাক ছিটকে বলল। ঢং। সাদাব তখন থেকে এদিকে ওদিকে চোখ ঘুরাচ্ছে আর ছটফট করছে। তার এমন ছটফটানি দেখে শুদ্ধ বলল। যাকে খুঁজছো সে নেই এখানে। সাদাব ভ্রু কুঁচকে বলল। তুমি কেমন করে জানলে আমি কাকে খুঁজছি? শুদ্ধ টিস্যুতে মুখ মুছে সাদাবের দিকে তাকালো। বাঁকা হাসি দিয়ে বলল। আমি একজন ডাক্তার, এতটুকু না বুঝলে হয়? আর তাছাড়া কিভাবে জানলাম সেটা বড় কথা নয়, যা বলেছি সেটাই বড় কথা। শুদ্ধ একটু চিন্তার অভিনয় করে বলল। আমি যা দেখছি তোমার কপালে আমার থেকেও বেশি দুর্ভোগ আছে। সাদাব অবাক ভঙ্গিতে বলল। মানে? শুদ্ধ একটা বাঁকা হাসি দিয়ে বলল। সেটা তো সময় হলেই বুঝতে পারবে। সাদাব ওর কথার আগা মাথা ফেল না। শুদ্ধ আবারও বলল। এখনো সময় আছে, যেটা বলছি করে ফেলো, না হলে পরে দেখা যাবে কেঁদে কুল পাবে না। সে টিস্যুতে মুখ মুছতে মুছতে উঠে যেতে যেতে বলল। যদি তুমি আমার শত্রুর বন্ধু হও তবু আমি কারো খারাপ চাই না। সাদাব অবাক হয়ে চেয়ে রইল। সে মাঝে মাঝে ভাবে এ আসলে কি বলতে চায় আর কি বা করতে চায়। এই বাড়ির মানুষগুলোর এত রহস্যময় কেন তা বুঝে আসে না সাদাবের। তার মাঝে মাঝে মনে হয় এই বাড়ির ইট কাঠ পাথর সব কিছুই রহস্যের মোড়া চাদর দিয়ে আবৃত। এই বাড়ির দেওয়ালে দেওয়ালে লুকিয়ে আছে রহস্য। এমনকি এই বাড়ির ছোট বড় প্রত্যেকটি মানুষকেই রহস্যময় লাগে। সে চায় না এসব রহস্যের মধ্যে ফেসে যেতে। সে ভেবেই রেখেছে একবার তার ফুলপরীকে নিয়ে এই বাড়ির চৌকাঠ ডেঙ্গাতে পারলে এই বাড়ি তো দূরে থাক, এই দেশে আর পা রাখবে না। এত সাসপেন্স তার মোটেও পছন্দ না। প্রিয়তা ওর পছন্দের খিচুড়িতে বোম্বাই মরিচ চটকে মুখে পুড়তেই একটা অসম্ভব অনুভূতি হলো। তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল সেই নিষিদ্ধ পুরুষের উপস্থিতি প্রণয় তার আশেপাশে আছে।
এই কথা মনে হতেই তড়িৎ গতিতে উপরে তাকাতেই একজোড়া গাঢ় বাদামি বর্ণের চোখে চোখ আটকে গেল। প্রণয় ওর সামনের চেয়ারে বসে ওর দিকেই চেয়ে আছে। প্রণয়ের নজরে নজর আটকাতেই প্রিয়তার শরীর শিরশির করে উঠল। কাল রাতের প্রণয়ের আদর মাখা কথা আর স্পর্শগুলোর কথা মনে পড়ে গেল। মুহূর্তেই তার গোলাপি গাল জুড়ে রক্তিম আভা ছড়িয়ে পড়তে লাগলো। তার অসম্ভব লজ্জা লাগছে। প্রণয়ের সামনে বসে থাকায় বারবার শুধু কাল রাতের কথা মনে পড়ছে। স্পর্শগুলো যেন এখনো গায়ে লেগে আছে। সব কিছু মিলিয়ে তার ভীষণ লজ্জা লাগছে, কিন্তু সে লজ্জা পেতে চায় না, তবুও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। প্রণয়ের মাঝে চোখ সরিয়ে নেওয়ার কোনো তারা দেখা গেল না। সে নিজের চোখের তৃষ্ণা নিবারণে ব্যস্ত। প্রিয়তার খোলা চুলগুলো তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে। সে মনে মনে বলল, এই মেয়ে চুল খুলেছে কেন? আমাকে মারবে নাকি? প্রিয়তা বেশি সময় ওই বাদামি বর্ণের চোখে চেয়ে থাকতে পারল না, নামিয়ে নিল চোখ। তন্ময় ছুটে এসে বড় দাদানের কোলে চড়ে বসল। প্রণয় এবার চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকালো। তন্ময় ফটাফট বড় ভাইয়ের দু গালে দুটো চুমু দিয়ে আদুরে গলায় বলল, ও দাদা। প্রণয় স্মিত হেসে বলল, বল। তন্ময় একটু ভয়ে ভয়ে বলল, আজকে তো ফ্রাইডে, সবাই একসাথে আছে। ও দাদা, আমরা একটু মেলায় যাই। প্রণয় দেখলো ছোট ভাইয়ের চোখে অনুনয় প্লাস উৎসাহ। সে বাকি ভাই বোনদের দিকে তাকালো, তারাও উৎসাহ নিয়ে তাকিয়ে আছে। প্রীতম বলল, চিন্তা নেই দাদা, আমি নিয়ে যাব ওদের। প্রণয় গম্ভীর গলায় বলল, মেলা তো সন্ধ্যার সময়, তুই একে এতজনকে দেখে রাখতে পারবি? রাজ আর প্রেম সম্মস্বরে বলল, আমরা তো আছি, দেখে রাখবো। আমাদের ছোট ভাই এতটা আশা করেছে। তন্ময় তার প্রতি এত দরদ দেখে চোখ বড় বড় করে ফেলল। প্রণয় সবার কথা শুনে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে। এমন কথায় সবাই মনে মনে খুশিতে ফেটে পড়ল। ওদের সবার খাওয়া শেষ, তাই সবাই ফটাফট উঠে ড্রয়িং রুমের সোফায় গুছিয়ে বসলো আলোচনা করার উদ্দেশ্যে। প্রিয়তার আর খাবার গলা দিয়ে নামছে না। প্রণয়ের সামনে বসে আছে, ওর কেমন কেমন লাগছে, তাই উঠে যেতে নিল। তখনই পেছন থেকে প্রণয় গম্ভীর সুরে ডাক দিল, রক্ত যাবা? প্রিয়তার পদযুগল স্থির হয়ে গেল। সে প্রণয়ের দিকে ফিরে চাইল। পিচ কালারের টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজারে মারাত্মক সুন্দর দেখাচ্ছে। কথা বলার তালে তালে গলার এডাম অ্যাপেল নড়ছে। প্রিয়তা না চাইতেও আবারও কয়েকবার ক্রাশ খেল। প্রণয় বলল, এদিকে আয়। প্রিয়তা প্রশ্ন চোখে চাইল প্রণয়ের পানে। প্রণয় আবারও বলল, এদিকে আয়। প্রিয়তার বুক ঢিপ ঢিপ করতে লাগলো, মনে মনে বলছে, কালকে সব কিছু কি প্রণয় ভাইয়ের মনে আছে? কিছু বলবেন না তো আবার? সে ধীর পায়ে প্রণয়ের পাশে গিয়ে দাঁড়ালো। প্রণয় বলল, বস। প্রিয়তা কয়েক সেকেন্ড প্রণয়ের দিকে চেয়ে পাশের চেয়ারে বসে পড়ল। প্রণয় প্রিয়তার খাবার প্লেটটা সামনে নিয়ে বলল, খাইয়ে দে। কালকে তুই খাইয়ে দেওয়ার পর আর কিচ্ছু খাইনি। কথাটা প্রণয় স্বাভাবিক সুরেই বলল, কিন্তু প্রিয়তার হৃদয়ে ভীষণ ভারী লাগলো। নীল চোখ জল জল করে উঠল, ব্যথা হলো মনে। এই জন্যই কাল রাতে পেট থেকে মদ ছাড়া আর কিছুই বের হয়নি। সে হাত বাড়াতে নিলে আবার মনে পড়ল কাল বিকেলে প্রহেলিকার তিক্ত কথাগুলো। সে আশেপাশে চেয়ে দেখলো কেউ নেই, কিন্তু দেখে ফেললে নিশ্চয়ই ভালো চোখে দেখবে না। তাই প্রিয়তা আবার নিজের হাত গুটিয়ে নিয়ে আমতামতা করতে লাগলো। প্রিয়তাকে ইতস্তত করতে দেখে প্রণয় ভ্রুকুচকে বলল, কি হলো? প্রিয়তা প্রণয়ের দিকে করুণ চোখে তাকালো। প্রণয়ও ওর দিকে চেয়েছিল। প্রিয়তা ভয়ে ভয়ে বলে উঠল, বড় আপুকে ডেকে দিই, সে খাইয়ে দেবে। এই কথা শোনা মাত্রই প্রণয় চরম রেগে গেল। ধমক দিয়ে বলল, আমি তোকে বলেছি অন্য কাউকে নয়। যদি অন্য কারোর প্রয়োজন হতো নিশ্চয়ই তোকে বলতাম না। প্রণয়ের কণ্ঠে ক্রোধ স্পষ্ট। প্রিয়তা মাথা নিচু করে নিল। প্রণয় কিছু না বলেই টেবিল থেকে উঠে যেতে নিল। প্রিয়তা পেছন থেকে ঢেকে বলল, খাবেন না? প্রণয় কঠিন গলায় বলল, খেতে নেই। সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না, গটগট করে উপরে চলে গেল। প্রিয়তা অশ্রুসিক্ত চোখে চেয়ে রইল তার যাওয়ার দিকে। সমস্ত আনন্দ কথায় যেন পালিয়ে গেল। ভীষণ কান্না পাচ্ছে। আবার প্রণয় ওর উপর রাগ করে না খেয়ে চলে গেল। মানুষটা পুরো একটা দিন ধরে না খেয়ে আছে। ভাবতেই বুকটা মোচড় দিয়ে উঠল। প্রণয় নিজের ঘরে ঢুকেই দেখলো প্রহেলিকা ফোনে কানে ধরে আছে। প্রণয় কিছু না বলে পেছনে দাঁড়িয়ে রইল। প্রহেলিকা বলছে, একটা কিছু করো, এভাবে তো আর চলতে পারে না। তুমি যদি কোনো উপায় বের না করো
তাহলে আমিই কিছু একটা বের করে ফেলবো। এটা বলতে বলতে সে দরজার দিকে ফিরল। সামনে প্রণয়কে দেখে চমকে উঠল। হৃৎপিণ্ড যেন লাফিয়ে বাইরে বেরিয়ে আসার উপক্রম হলো। প্রণয় সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রহেলিকার দিকে। প্রহেলিকার হাঁটু সামান্য কেঁপে উঠল। এসির মধ্যে থেকেও মনে হচ্ছে সে ঘামছে। মনে মনে বলল, সব শুনে ফেললো নাকি? প্রণয় ভ্রু কুঁচকে বলল, কার সাথে কথা বলছিলে? প্রহেলিকা ভীষণ স্মার্ট। সে এমনভাবে গুছিয়ে মিথ্যা বলতে পারে যে কেউ 1 সেকেন্ডের জন্য বুঝতে পারবে না। সে ভাবল আগে বুঝে নিতে হবে কতদূর শুনেছে। প্রহেলিকা ছুটে প্রণয়ের কাছে চলে এলো। অশ্রুসিক্ত চোখে বলল, কোথায় ছিলে প্রণয় কাল সারা রাত? বলতে বলতেই প্রণয়কে শক্ত করে জড়িয়ে ধরল। কেঁদে দিয়ে বলল, তুমি জানো কাল রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। তোমাকে কতবার ফোন দিয়েছি, সকালে কতবার ফোন করেছি, কিন্তু তুমি একবারও ধরনি। কোথায় ছিলে? প্রণয় এমন সাপের মতো পেঁচিয়ে ধরায় কিছুটা অস্বস্তি বোধ করছিল, কিন্তু সেটা মুখে প্রকাশ করলো না। মৃদু হেসে বলল, ইম্পর্টেন্ট কাজ ছিল বলে নিজের থেকে ছাড়ে নিল। পাশের সোফায় গিয়ে বসে পড়ল। প্রহেলিকা নিশ্চিত হলো তেমন কিছুই সে শুনতে পায়নি। অদৃশ্য হাতে নিজের মাথায় চাটি মারল। আজ একটুর জন্য ধরা পড়ে যেতে বসেছিলাম। শুদ্ধ ঠিকই বলে, আমি একদম অসাবধান। আমাকে আরো সাবধান থাকতে হবে। প্রণয় নিজের ল্যাপটপ খুলতে খুলতে বলল, কি হলো বললে না? কার সাথে কথা বলছিলে? প্রহেলিকা বলল, আসলে বিসিএস এর কিছু জটিলতা নিয়ে একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। প্রণয় ছোট করে বলল। প্রহেলিকার কোনো বিষয়ে তার কোনো আগ্রহ নেই। সেখানে সে কি করলো না করলো সেটা নিয়ে মাথা ঘামানোর মতো সময় তার নেই। প্রণয় দ্রুত হাতে মেল চেক করছে। প্রহেলিকা কাছে এসে মেকি রাগ দেখিয়ে বলল, তোমার এখন আর বউকে ভালো লাগে না তাই তো? প্রণয় কোনো প্রতিক্রিয়া ছাড়াই বলল, এমন মনে হওয়ার কারণ? প্রহেলিকা প্রণয়ের কোল থেকে ল্যাপটপ সরিয়ে নিয়ে নিজে বসতে বসতে বলল, তুমি কখনো নিজের ইচ্ছেতে আমার কাছে এসেছো? আমি তো একটা মেয়ে, সব সময় কি সব কিছু মুখে বলতে পারি? তুমি তো আমার স্বামী, তুমিও তো একটু বুঝে নিতে পারো। প্রণয়ের এসব পেঁচাল ভালো লাগলো না। সে বলল, তুমি সবসময় যা চেয়েছো তাই হয়েছে, আর কি চাও? প্রহেলিকা মনে মনে জ্বলে উঠল। সে ভালোই বুঝেছে প্রণয় তাকে পছন্দ করছে না, কিন্তু প্রণয় পছন্দ না করলেই কি হবে? প্রহেলিকা যা চায় তা সে আদায় করে নিতে জানে। প্রহেলিকা প্রণয়ের বুকে মাথা রেখে মোহনীয় গলায় বলল, আচ্ছা প্রণয়, তোমার একটা জিনিস চাইবো, দেবে? প্রণয় ভাবশীল ভাবে বলল, কোনটা চেয়ে পাওনি? প্রহেলিকা প্রণয়ের ঠোঁটে আলতো চুমু খেয়ে বলল, পেয়েছি। আমি জানি তো তুমি আমাকে কত ভালোবাসো, কখনো কিছুতেই না বলনি। প্রণয় বলল, এখন তোমার নিশ্চয়ই বড় কিছু চাই? প্রহেলিকা আবারও লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, প্রণয় বেশি কিছু না ভেবে ওয়ালেট থেকে নিজের ক্রেডিট কার্ড বের করে প্রহেলিকার হাতে দিয়ে বলল, যত বড় কিছু দরকার কিনে নিও। বলেই আবার ল্যাপটপ হাতে নিল। প্রহেলিকা হাতের কার্ডটার দিকে তাকিয়ে রেগে বলল, তোমার কি মনে হয় আমি শুধু তোমার কাছে টাকা চাই? প্রণয় এসব কথায় পাত্তা না দিয়ে বলল, তাহলে কি চাও? প্রহেলিকা নিজের রাগটা শান্ত করার চেষ্টা করল। প্রণয়ের গলায় চুমু খেয়ে বলল, স্পেশাল কিছু যেটা আমাদের জীবনটাই পাল্টে দিবে। প্রণয় আবার ভীষণ চটে গেল। মনে মনে বলল, তুমি তো এমনিতে আমার জীবন পাল্টে দিয়েছ, আর কি পাল্টানোর বাকি আছে? প্রণয় বলল, কি চাও স্পষ্ট করে বলো। প্রহেলিকা লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, আমরা তো দুজন, এখন দুজন থেকে তিনজন হতে চাই। আমাদের জীবনে ভালোবাসার চিহ্ন আনতে চাই। ছোট্ট একটা প্রিন্স বা প্রিন্সেস যে আমাকে আম্মু ডাকবে, তোমাকে আব্বু ডাকবে। এমন কথা শুনেই প্রণয়ের হাত থেমে গেল। চমকে তাকালো প্রহেলিকার মুখের দিকে। প্রহেলিকা লজ্জা মাখা মুখ নিয়ে বসে আছে। প্রহেলিকা বাচ্চা পর্যন্ত চলে গেছে। হঠাৎ প্রণয়ের বুকটা কেমন চিনচিন ব্যথায় ছেয়ে গেল। বাচ্চার কথা শুনতেই মনে পড়ে গেল 10 বছর আগের কিছু কথা, অতীত। 6 বছরের ছোট্ট প্রিয়তা পুতুল খেলছে প্রণয়ের ঘরে বসে। মেয়েটা পুতুল খেলছে ঠিকই, কিন্তু ও নিজেই যেন একটা জীবন্ত পুতুল। শিশু সুলভ চেহারায় অপার্থিক মায়ার সাগর, যা সবাইকে চরমভাবে আকর্ষিত করে। বাচ্চাটার প্রতি যেই দেখতো সেই আদর করতে চাইতো, কিন্তু প্রণয় কাউকে হাত পর্যন্ত লাগাতে দিত না।
প্রণয়ের অনুমতি ছাড়া বাইরের কারো চোখ তুলেও তাকানোর বারণ। প্রিয়তার কোমর সমান লম্বা চুলগুলো দুপাশে ঝুঁটি করা, সামনে বেবি হেয়ারগুলো কপালে পড়ে আছে। একটা বেবি ফ্রক পরে প্রণয়ের ঘরের মেঝেতে বসে পুতুল খেলছে। একটা পুতুলকে কোলে নিয়ে তখন থেকে আদো আদো গলায় বলে যাচ্ছে, এই আম্মু ডাক ডাক বলছি। কিন্তু কিছুতেই পুতুলটা আম্মু ডাকছে না। এমন করে অনেকবার জড়াজড়ি করার পরও যখন কাজ হলো না, তখন মুহূর্তেই নীলচে চোখে পানিতে টলমল করে গেল। অভিমানী প্রিয়তার ভীষণ অভিমান হলো, গলা ফাটিয়ে কেঁদে উঠল। প্রণয় তখন মাত্রই ওয়াশরুমে ঢুকেছে গোসল করার জন্য। সে ভীষণ ক্লান্ত। ইউনিভার্সিটিতে তার অ্যাডমিশন টেস্ট চলছে। সারাদিন শেষে ঘরে ফিরতেই দেখলো প্রিয়তা তার মেঝেতে বসে পুতুল খেলছে। তার সারাদিনের ক্লান্ত হৃদয়টা প্রশান্তিতে শীতল হয়ে গেল। সে ছুটে গিয়ে প্রিয়তাকে কোলে তুলে নিল। সারা শরীর থেকে বেবি পাউডার আর বেবি লোশনের গন্ধ নাকে আসলো। প্রিয়তার ফুলো ফুলো গালে টপাটপ কয়েকটা চুমু খেয়ে বলল, আমি স্নান করে আছি। প্রিয়তা ওর গালে পর পর অনেকগুলো ছোট ছোট চুমু খেয়ে বলল, পরে আগে চলুন, আমার মেয়ের বিয়ে দেব। প্রণয় ভ্রু কুঁচকে বলল, তোর মেয়ে? প্রিয়তা মাথা দুলিয়ে বলল, শুধু আমার একার মেয়ে কেন বলছেন? প্রণয় বলল, তাহলে? প্রিয়তা আদো আদো গলায় বলল, ওর বাবা তো আছে। প্রণয়ের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মনে মনে বলল, এ পিছু বলে কি? বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, কে? প্রিয়তা প্রণয়ের গলা জড়িয়ে ধরে আরেকটা চুমু খেয়ে বলল, আপনি? প্রণয় আশ্চর্য হলো, মনে মনে বলল, আমি আবার কবে পুতুল জন্ম দিলাম? প্রিয়তা বলল, কি ভাবছেন প্রণয় ভাই? প্রণয় প্রিয়তার বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজে দিয়ে ভাবনার সুরে বলল, আমি কেন ওর বাবা হব? আমি তোর বাবা নই। প্রণয়ের বিরোধিতা শুনে প্রিয়তার নাকের পাটা ফুলে উঠল। জড়িয়ে আসা গলায় বলল, না, আপনি ওর বাবা। বলতে বলতেই কান্না করে দিল। প্রণয় মোহিত হয়ে চেয়ে রইল নিজের কোলে থাকা পুতুলটার দিকে। সে নিজেই একটা পুতুল, আর আরেকটা পুতুলের কৃতিত্বের দাবি নিয়ে আসছে। প্রণয় প্রিয়তার মাথাটা বুকে চেপে ধরে নরম গলায় বলল, কাঁদতে না জান বাচ্চা, আমি তো মজা করছিলাম। আমি ওর বাবা। হ্যাপি? প্রিয়তার কান্না কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই বন্ধ হয়ে গেল। প্রণয় মনে মনে হেসে বলল, কি পোল্ট্রিবাজ মেয়ে রে বাবা। সত্যি ভবিষ্যতে এরা মা মেয়ে মিলে আমাকে জ্বালিয়ে মারবে। প্রণয় আবার প্রিয়তার গালে চুমু দিয়ে বলল, তাহলে আমি গোসল ছেড়ে আসি জান বাচ্চা। প্রিয়তা প্রণয়ের নাকে চুমু দিয়ে বলল, আচ্ছা। প্রণয় প্রিয়তাকে খাটে বসিয়ে কেবলই ওয়াশরুমে ঢুকেছে, তখনই আবার প্রিয়তার কান্নার শব্দ ভেসে এলো। প্রণয়ের হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। মনে মনে ভাবল, আমার নীলাঞ্জনা আমার কোথায় ব্যথা পেল। ছুটে বেরিয়ে এলো। বেরিয়েই দেখলো প্রিয়তা মাটিতে পড়ে কাঁদছে। প্রণয় দৌড়ে গিয়ে প্রিয়তাকে কোলে তুলে নিল। সান্ত্বনা দিয়ে বলল, কি হয়েছে রক্তজবা? প্রিয়তা কন্দনরত গলায় বলল, ওরে কতক্ষণ থেকে আম্মু ডাকতে বলছি, ডাকছেই না। প্রণয় একবার প্রিয়তার দিকে আর একবার পুতুলের দিকে তাকালো। মনে মনে বলল, পাগলি। প্রণয় বুঝানোর ভঙ্গিতে বলল, ওটার তো প্রাণ নেই, কথা বলতে পারো না, তোকে আম্মু কিভাবে ডাকবে? প্রিয়তার নাক টেনে বলল, তাহলে ওরকম একটা এনে দাও যে আম্মু ডাকবে। প্রণয় প্রিয়তার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসলো। নিজেকে একটু সামলে নিয়ে বলল, অবশ্যই এনে দেব, কিন্তু এখন তো দেওয়া যাবে না। প্রিয়তার চোখ মুখ কালো হয়ে গেল। ঠোঁট উল্টে বলল, তাহলে কবে দেবেন? প্রণয় নরম তুলতুলে গালে হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, এর জন্য আগে তোকে বড় হতে হবে। তাড়াতাড়ি বড় হয়েছে, তাহলে তোকে একটা আসল মেয়ে এনে দেব। বর্তমান। প্রহেলিকা ঝাঁকিয়ে বলল, কি ভাবছো প্রণয়? প্রণয় চমকে উঠল। তড়িৎ বেগে প্রহেলিকার দিকে তাকালো। প্রহেলিকা বলল, কি দেবে? তো আমাদের বিয়ের 2 বছর হতে চললো। বড় আম্মু সেদিন বলছিলেন এখন একটা নাতি নাতনির দরকার। প্রণয় তরাক করে বসা থেকে উঠে গেল। কঠিন গলায় কাট কাট কণ্ঠে বলল, কোনো বাচ্চা কাচ্চা হবে না, আর এই নিয়ে আমি দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। বলেই দ্রুত পায়ে কক্ষ ত্যাগ করলো। প্রহেলিকার রাগে জ্বলে উঠল। টাইলসের মেঝেতে লাঠি দিয়ে বলল, খুব পীড়িত দেখছি, কিন্তু তোমার বাচ্চা আমার পেটেই হবে। তুমি চাও বা না চাও, হবেই।